लाइफ बोट को अनलैच कर रहे हैं, मगर इस वक्त कौन है वहां पे? একটি ইনজেকশন আর কিছু উন্নত মানের মেডিসিন দিয়ে মানুষদেরকে 200 থেকে 250 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়। এমনই কিছু মানুষদের দেখা যায় এই মুভিতে, আর তাদের শক্তি প্রায় 5 জন মানুষের সমান। তারা মানুষ রূপে হিংস্র দানব। আর শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিমিনাল, সাইকো ক্রিমিনাল থাকছে এই মুভিতে। আর তাদের সবাইকে যখন একটি কার্গো শিফট মানে বড় জাহাজে করে ফিলিপিন্স থেকে কোরিয়াতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই মাঝ সমুদ্রে ঘটে যায় সব ভয়ঙ্কর, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। এমন একটি মাস্টারপিস থ্রিলার মুভি নিয়ে আপনাদের চ্যানেল এভার স্টোরি প্রেজেন্ট দ্য প্রজেক্ট ওয়ালফ হান্টিং। মুভির শুরুতেই দেখা যায় কোরিয়াতে অপরাধ করে কিছু ক্রিমিনাল ফিলিপিন্সে পালিয়ে গেছিল, আর তাদেরকে প্লেনে করে কোরিয়ার পুলিশ আবার কোরিয়াতে ফিরিয়ে আনে। আর যখন সেই ক্রিমিনালগুলি এয়ারপোর্ট থেকে বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি একজন আসামির কাছে ছুটে গিয়ে তার শরীরে থাকা ডায়নামাইটের সুইচ টিপে দেয়, আর সেখানে একটি বড় ধামাকা হয়। সেই বয়স্ক লোকটি আর সেই ক্রিমিনালটি মারা যায়। 2 জন পুলিশ অফিসারও সেখানে মারা যায়, আর কয়েকজন সাধারণ মানুষ মারা যায়। আর শোনা যায় সেই ক্রিমিনালটি সেই বয়স্ক লোকটির জমানো পয়সা সব লুটে নিয়েছিল, তাই সেই বদলা নিতে সেই ধামাকাটি করেছে। দৃশ্য বদলায়, সাল তখন 2022। দেখা যায় আবারও কিছু খতরনাক ক্রিমিনাল ফিলিপিন্সে পালিয়ে গেছিল, যার জন্য কোরিয়ার 20 থেকে 30 জন এক্সপার্ট অফিসারের একটি টিম সেই আসামিদের এবার জাহাজে করে ফিলিপিন্স থেকে কোরিয়ায় নিয়ে যাবে। কারণ কয়েক বছর আগে এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনার জন্য এবার আসামিদের জাহাজে করে কোরিয়ায় ফিরে আনে। দেখা যায় সেই আসামিদের মধ্যে 2 জন মেয়ে আসামিও রয়েছে, আর খুব শয়তান। সেই সব ক্রিমিনালদের জাহাজের অনেকটা ভিতরে নিয়ে যায়, আর এদিকে বিটিএস নামে একটি সংস্থা সেই জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে সেই জাহাজের কন্ট্রোল নিজের হাতে করে নেয়। যদিও আগের থেকে সেই কন্ট্রোল রুমে পুলিশ ছিল, তাদেরকে জোরজবস্তি সেখান থেকে সরিয়ে সেই জাহাজের কন্ট্রোল নিজে নিয়ে নেয় একটা ফেক পারমিশন অর্ডার নিয়ে। এদিকে সব ক্রিমিনালদের ধরে 2 জন করে ছোট ছোট রুমে আটকে রাখে। আর এদের মধ্যে সব থেকে খতরনাক ভয়ঙ্কর ক্রিমিনালের নাম হলো জংডু, যার সারা শরীরে ট্যাটু আঁকানো। আর সেখানকার সব ক্রিমিনালদের অপরাধ শোনা যায়, যাদের মধ্যে সবাই 15-20টি করে মার্ডার করেছে, আর বেশিরভাগই রেপিস্ট ছিল। এদের মধ্যেও বেশিরভাগ জংডুরই লোক ছিল, আর হাতে গোনা কয়েকজন ছোট মোটো আসামি ছিল, যাদের মধ্যে এই বয়স্ক বুড়োটিও ছিল। আর সেখানে একজন ক্রিমিনাল ছিল যার নাম কু। সে চুপচাপ কোনায় বসেছিল। কু কিছু লোককে মারার অপরাধে আসামি হয়েছে, আর এই সব ক্রিমিনালদের কন্ট্রোল করছিল সেই পুলিশ অফিসারদের হেড ক্যাপ্টেন সিওকু। এদিকে 2 জন লেডি পুলিশ অফিসার 2টি লেডি ক্রিমিনালদের আরেকটি রুমে আটকে রাখে, যাদের অপরাধ নিজেদের স্বামী শ্বশুর শাশুড়িকে হত্যা। সিওকু সব অপরাধীদের সব নিয়ম বলে দেয়, যে তারা কখন বাথরুম আর কখন খাবার পেতে পারে। সব কিছু ঠিকঠাক করার পর জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ ছেড়ে দেওয়ার অর্ডার দেয় সিওকু। সেই জাহাজে একজন ডাক্তার আর নার্স থাকে। জাহাজে থাকা সব কর্মচারী নিজেদের দায়িত্ব পালন করছে। জাহাজটি রওনা দেয় ফিলিপিন্স থেকে কোরিয়ার উদ্দেশ্যে। এদিকে সেই ডাক্তার চুপচুপ করে লিফট দিয়ে জাহাজের নিচে যাচ্ছিল, ব্যাগে কোনো কিছু লুকিয়ে। সেখানে সব আসামিদের খাবার দেওয়া হয়, আর সেই খতরনাক আসামি জংডু মনে মনে অদ্ভুতভাবে হাসতে থাকে, অনেকটা সাইকোর মতো। এদিকে ডাক্তার জাহাজের একটি গুপ্ত ইঞ্জিন রুমে পৌঁছয়, আর এদিকে সেই জাহাজের কর্মচারীদের মধ্যে একজন কর্মচারী একটি প্লাস দিয়ে আসামিদের দরজায় একটি লক কেটে দেয়। আর সেই ডাক্তার এমন একটি জায়গায় পৌঁছয় যেখানে 2 জন অদ্ভুত সাইকোর মতো মানুষ থাকে। আর সেখানে একটি অদ্ভুত আসামিকে দেখা যায় যার চোখ নেই, চোখ দুটোর মধ্যে সেলাই, মুখের মধ্যে অক্সিজেন মাস্ক,
দেখে মনে হচ্ছে এটি মৃত অনেক দিনের লাশ। তাকে একটি জায়গায় রেখে তার ওপর সেই দুজন লোক এক্সপেরিমেন্ট চালাচ্ছে। আর সেই ডাক্তার যখন সেই অক্সিজেন মাস্কটি সরায়, দেখা যায় সেই আসামির মুখের ভেতর অনেক পোকা কিলবিল করছে, মুখের মাংস খাচ্ছে। ডাক্তার দেখে ভয় পেয়ে যায়, আর সেই লোকগুলি বলে নিজের কাজ করে এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আর ডাক্তার একটি ইঞ্জেকশন সেই আসামিটিকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে সেই বিটিএস সংস্থার হেড ওয়াং, সে একটি পুরনো আসামির ফটো দেখছিল সেই কন্ট্রোল রুমে বসে বসে, আর জাহাজের সব ডিটেলস নোট করছিল। রাত প্রায় 12:30, আর সেই জাহাজ এখন মাঝ সমুদ্রে। দেখা যায় সেই আসামিদের এখানে 3 জন অফিসার পাহারা দিচ্ছে, গল্প করছিল, কিছু অফিসার ঘুমোচ্ছিল, আর জংডু অদ্ভুতভাবে তাদের কথা শোনে আর হাসতে থাকে। তার মুখ থেকে একটি পিন বের করে। এদিকে জাহাজের একজন স্টাফ, যে কিনা জংডুর লোক ছিল, সে আর তার সাথে থাকা আরও 4 জন যারা কিনা জংডুরই লোক, আর সবাই মিলে সেই 5 জন স্টাফকে মেরে তাদের জায়গা নিয়ে নেয়। আর তাদের এটা একটা সাজানো প্ল্যান। আর আমি আগেই বলেছি, জংডু কোনো সাধারণ ক্রিমিনাল, খুবই ভয়ঙ্কর সাইকো ক্রিমিনাল। আর কিছুক্ষণ পর তার আসল রূপ দেখতে পাবে। তারা 5 জন মিলে একটি লোকার খোলে, আর সেখানে থাকা সব হাতিয়ার নিয়ে নেয়। জংডু নিজের হাতের লক খুলে ফেলে, আর সেই পিনটি তার সাথীকে দিয়ে দেয়। আর এদিকে যখন সেই 5 জন হাতিয়ার নিয়ে জংডুর দিকে যাচ্ছিল, তখন 3 জন পুলিশ অফিসার তাদের হাতে বন্দুক দেখে, আর সেই 5 জন 3 জন অফিসারকে মেরে ফেলে। আর সেই লাশের রক্তগুলি জাহাজের ফুটো দিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে। দেখা যায় সেই 5 জনের মধ্যে 2 জন জাহাজের ক্যাপ্টেনের রুমে এসে সবাইকে আন্ধাধুন গুলি চালাতে থাকে, 2 জন পাইলটকে বাদ দিয়ে। আর তাদের কাছে সব অ্যাডভান্স টেকনোলজি মেশিন গান থাকে। আর একজন ক্রিমিনাল জাহাজের সব রেডিও কানেকশনগুলির ওপর গুলি করে সেগুলি নষ্ট করে দেয়, কেউ যাতে কোরিয়াতে যোগাযোগ করতে না পারে। বিটিএস রুমে জাহাজের সিগন্যাল লস্ট হয়ে যায়। তারা বুঝতে পারে এসব কি হচ্ছে। তারা জাহাজের সিগন্যাল আনার চেষ্টা করে, আর সেই লেডি অফিসারের ওয়াকিটকিতে কোনো কানেকশন পায় না, তাই তার একটু সন্দেহ হয়। আর সেই লেডি আসামিগুলি সেই পুলিশ অফিসারদের উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। সেই অফিসারের মধ্যে একজন ক্যাপ্টেন সিওকুকে খুঁজতে বাইরে যায়, আর একজন সেখানেই থাকে। আর জংডুর পাশে থাকা একজন ক্রিমিনাল নিজের হাতের তালা খোলার সময় আওয়াজ করে যায়, যার জন্য একজন পুলিশ অফিসার ভেতরে আসে। আর তার কাছে গিয়ে যখন সে দেখতে পায় সেই হাতের লক খুলে ফেলেছে, পুলিশ অফিসার কিছু করার আগে জংডু সেই পুলিশ অফিসারের ওপর আক্রমণ করে, আর একটি কান কামড়ে ছিঁড়ে দেয়। আর ততক্ষণে জংডুর সেই ছেলেগুলিও সেখানে চলে আসে, আর বাকি পুলিশ অফিসারের ওপর আক্রমণ করে, তাদের মারতে থাকে। আর দেখা যায় লেডি অফিসার যখন সিওকুকে সেই সিগন্যালের ব্যাপারে জানায়, আর ঠিক তখনই তারা দেখতে পায় জাহাজের ওপরে একজন ক্রিমিনাল একটি হাতে কুড়োল নিয়ে কিছু একটা করছে, যার জন্য সিওকু তাকে ধরার জন্য সেদিকে ছুটে যায়। ততক্ষণে ওদিকে ক্রিমিনালগুলি সেখানে থাকা পুলিশ অফিসারদের মেরে নিজেদের আজাদ করে নেয়, আর বাকি সব ক্রিমিনালদের হাতের হ্যান্ডকাপও খুলে দেওয়া হয়। সেখান থেকে অন্য একজন আসামি বের হয়ে সেই লেডি অফিসার ডায়ানের নামে কিছু বলতে থাকে, যেটা শুনে জংডু সেই আসামিকে গুলি করে মেরে ফেলে। সেই লেডি অফিসার ডায়ান শুধু আমার। সেখানে জংডু কুকে দেখে অবাক হয়ে যায়, আর বলে, তুই এখানে কিভাবে এলি? আর তুই ঠিক আগের মতনই আছিস। এখানে বোঝা যায় জংডু কুকে আগের থেকেই চেনে, আর কুও কোনো সাধারণ আসামি নয়। কু জংডুকে সাবধান করে বলে যে আমরা সবাই একসাথে কোরিয়ায় যাচ্ছি, এমন কোনো কাণ্ড ঘটাস না যাতে পরে তোকে পস্তাতে হয়। এদিকে দেখা যায় 3 জন ক্রিমিনাল যারা জাহাজের ক্যাপ্টেনের রুমে রয়েছে, সেখানে পুলিশ ক্যাপ্টেন সিওকু তাদের টিম নিয়ে চলে আসে, আর একজন ক্যাপ্টেনের উপরে হামলা করতেই সেখানে তাদের মধ্যে বন্দুকের গুলির লড়াই চলে। এতে একজন পুলিশ অফিসার মারা যায়। সেখানে ক্রিমিনালের গুলি শেষ হলে সে আবারও গুলি রিলোড করে আন্ধাধুন পুলিশদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এতে একজন ক্রিমিনাল নিজেই মারা যায়। লেডি অফিসার ডায়েন অনেক কায়দা করে ক্রিমিনালটির বন্দুকটি ফেলে দেয়, আর ক্যাপ্টেন সিওকু সেখানকার হেড ক্রিমিনালটিকে মেরে ফেলে। এরপর ডায়ন সেই জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আমরা কোরিয়ায় যোগাযোগ কীভাবে করব? ক্যাপ্টেন বলে, ইঞ্জিন রুমে স্যাটেলাইট ফোন রয়েছে, তোমরা সেটা দিয়েই কোরিয়াতে যোগাযোগ করতে পারবে। এদিকে ডাক্তারের নার্স ঘরে বসে বিয়ার খাচ্ছিল, আর ডাক্তার সেখানে আতঙ্ক নিয়ে আসে, কারণ সে বন্দুকের আওয়াজ পাচ্ছিল, তাই ডাক্তার খুব ভয়ে ভয়ে থাকে। আর দেখা যায় মৃত
পুলিশ অফিসারদের কিচেন রুমের একটি ফ্রিজ রুমে রেখে দেয় সব লাশগুলিকে। আর দেখা যায় ওপরের রুম থেকে সেই রক্তগুলি নিচের গুপ্ত রুমের ভেতরে এসে সেই অদ্ভুত ভয়ঙ্কর লাশটির ওপরে পড়ে। সেখানে থাকা লোকগুলি কিছু বুঝতে পারে না, কিন্তু দেখা যায় সেই রক্তগুলি সেই লাশটির ওপরে পড়লেই লাশটি জ্যান্ত হয়ে যায়। এদিকে জংডু তার ক্রিমিনাল গ্যাংকে নিয়ে ইঞ্জিন রুমে আসে, আর একজন স্টাফ তাকে আটকালে তাকেই জংডু গলার নলি কেটে হত্যা করে। জংডু সেখানে বলে স্যাটেলাইট ফোন কোথায় আছে। তারা ভয় পেয়ে বলে ওপরে রয়েছে। জংডু দুজন ক্রিমিনালকে স্যাটেলাইট রুমে পাঠিয়ে দেয়, আর সেখানে গিয়ে সেখানে থাকা ইঞ্জিনিয়ারদের ক্রিমিনালগুলি নৃশংসভাবে হত্যা করে আর স্যাটেলাইট ফোনের তারগুলি কেটে দেয়। সিওকু সেই আসামিদের রুমে এসে দেখতে পায় সেখানে কোনো আসামি নেই, খালি রক্ত পড়ে আছে। এরপর তারা সবাই ইঞ্জিন রুমের দিকে আসতে থাকে যেখানে জংডু তার গ্যাংকে নিয়ে রয়েছে। এরপর জংডু সেই একজন ইঞ্জিনিয়ারকে মারতেই যাবে, ঠিক তখনই কু এসে জংডুকে আটকায়। আর সেই মুহূর্তে সেখানে সিওকু আর কয়েকজন অফিসার চলে আসে, আর যখন তাদের উপর গুলি চালাবে চিফ ইঞ্জিনিয়ার তাদের আটকায় আর বলে এখানে জাহাজের মেন ইঞ্জিন রয়েছে, প্লিজ এখানে কেউ গুলি চালাবে না, না হলে জাহাজ বন্ধ হয়ে যাবে। যার জন্য সিওকু তার টিম বন্দুক নিচে নামিয়ে নেয়, আর জংডু তার সাথীদের হাতে হাতিয়ার ওঠাতে বলে। আর নিচে সিওকু তার টিমকে নিয়ে আস্তে আস্তে নিচে নামে। আর সেই মুহূর্তে জংডু একজন ক্রিমিনাল জাহাজের চিফ ইঞ্জিনিয়ারকে গুলি করে মেরে ফেলে। আর সেখানে পুলিশ অফিসারদের সাথে ক্রিমিনালদের খুব মারামারি শুরু হয়। বেশ কিছুক্ষণ মারামারি চলার পর একজন লোকাল আসামি সেখান থেকে পালাতে চাইলে তার সামনে সেই মুহূর্তে সেই দানবটি চলে আসে, যার নাম আলফা। তার প্রচুর শক্তি, যাকে বলা যায় সুপার হিউম্যান। সে এসে এক লাথি মেরে সেই আসামিকে মেরে ফেলে, যেটা দেখে সবাই ভয়ে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। ধীরে ধীরে নিচে নেমে আলফা ক্রিমিনালদের আর পুলিশ অফিসারদের পিঁপড়ের মতো করে কুচলে মারতে থাকে, যেটা দেখে জংডুও ভয় পেয়ে পালায়। আর সেখানে সিওকুর সাথে আলফার লড়াই চলতে থাকে, যদিও সিওকু আলফার সাথে পেরে ওঠে না। এরপর জংডু ওপরে ওঠে আলফাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু আলফার কিছু হয় না, যেটা দেখে জংডু ভয়ে পালাতে থাকে। আলফা এক লাফ দিয়ে ওপরে ওঠে আর একজন ক্রিমিনালকে এক চড় মেরে তার গাল ফাটিয়ে দেয়। ক্রিমিনালটির সাথে সাথে মারা যায়, যেটা দেখে জংডুর ফেটে যায়। এরপর জংডু আর একজন লোককে আলফা মেরে ফেলে। এখন শুধু জংডু একাই বেঁচে আছে। দেখা যায় আলফা জংডুকে একটি হ্যামার দিয়ে আঘাত করে আর জংডু আধমরা হয়ে পড়ে যায়। জংডু ব্যথায় চিল্লাতে থাকে, কিন্তু জংডু চিল্লিয়ে বলে মার আমাকে মার। আর আলফা জংডুকে হ্যামার দিয়ে মেরে তার মাথা থেতলে দেয়। জংডু ফিনিশ। সাথে সাথে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসব দেখে সিওকু ঘাবড়ে যায়, আসলে কে এটা, কোথা থেকে এসে এত বড় তাণ্ডব ঘটালো। জাহাজের লাইন চলে যায় আর আলফা এসে সিওকুর উপরে আক্রমণ করে। আবারও অটোমেটিক লাইন চলে আসে আর কু সিওকুকে বাঁচিয়ে নেয়। কু আলফার বুকে একটি নাম্বার আর একটি সেল দেখতে পায়। ডায়ান সিওকুকে সেখান থেকে নিয়ে গেলে আলফা উড়ে আবার সিওকুর ওপর আক্রমণ করে, কিন্তু কু আবারও সিওকুকে বাঁচায়। আলফা যখন কুয়ের গলা চেপে ধরে আর তখনই ডায়ান এসে আলফাকে গুলি করে, আর সেখান থেকে তারা বেরিয়ে যায় আর একটি লোহার দরজা বন্ধ করে দেয়। আলফা সেখান থেকে দরজাটি খোলার চেষ্টা করলে কু এক লাথি মেরে আলফাকে ফেলে দেয়। এতে বোঝা যায় কুয়ের শরীরেও এক্সট্রা পাওয়ার রয়েছে, আর আলফা সেখানেই থেকে যায়। একসময় বুড়ো আসামি তাদের বলে সেই দানব আকারের লোকটি এই যুগের নয়, নিশ্চয়ই অনেক পুরনো যুগের লোক। এদিকে বিটিএস সংস্থার হেড ওয়াং সে জাহাজের সব ঘটনাগুলি বুঝতে পারে আর অনেকটা রাগ উঠতে থাকে জাহাজে থাকা পুলিশদের ওপর। আর ঠিক তখনই ওয়াংয়ের মোবাইলে তার চিপ পিলসাং ফোন করে, আর তার বডিতেও সেই একই নাম্বার বসানো সিল, যেটা সেই দানব আলফার মধ্যে ছিল। ওয়াং পিলসাংকে বলে আমি তোমার চাকর না, তোমার কথায় আমি সেই জাহাজে গিয়ে আলফাকে আনতে পারবো না। কিন্তু পিলসাং আলফাকে যে করেই হোক তার কাছে নিয়ে আসতে বলে। আর এখানে বোঝা যায় ওয়াং চুপ করে কাউকে না জানিয়ে আলফাকে কোরিয়াতে নিয়ে আসছিল। পিলসাং রাগে ফেটে যায় আর বলে ঠিক আছে, আমি তোমাকে একটি হেলিকপ্টার সহ কিছু আর্মি দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আলফাকে নিয়ে আসো। এই বলে ফোন কেটে দেয়, কিন্তু ওয়াং রাগ উঠে একটি লোহার পিলারে আঘাত করে আর সেটা ফুটো হয়ে যায়। আর এখানে বোঝা যায় যে ওয়াংও কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে এক্সট্রা পাওয়ার আছে, যেটা আলফার মধ্যে আছে। এরপর জাহাজের পাইলট লাইফ ফোর্ট নিয়ে সেখান থেকে পালাতে চায়, আর সেখানে আলফা এসে তাদেরকে মেরে ফেলে। এরপর সেই ডাক্তারের নার্স যখন ভেতরে কথাবার্তা বলছিল, তখনই বাইরে থেকে কোনো কিছুর আওয়াজ পেয়ে জানালা দিয়ে দেখতে পারে। আর ঠিক তখন সেখানে আলফা এসে নার্সের গলা চিপে ধরে।
নার্সকে মেরে ফেলে। ডাক্তার এসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই ডাক্তারের সাথে সিওকুর দেখা হয়। আর তখনই ডায়ানের কথায় ডাক্তার আলফার ব্যাপারে সব জানায় যে আলফা এই জাহাজের সব থেকে নিচের চেম্বারে ছিল আর আমি তাকে বেহোশের ইঞ্জেকশন দিয়েছি। আলফা হলো হেঁটে চলাফেরা একটা জ্যান্ত লাশ, যে কোনো মনস্টার থেকেও কম নয়। সিওকু রেগে গিয়ে ডাক্তারকে রাগ দেখিয়ে তাকে চেপে ধরে বলে, আলফার ব্যাপারে আর কি জানিস আমাকে বল। ডাক্তার বলে, ইয়ং জেনেটিক আমাকে আলফাকে প্রত্যেক 6 ঘন্টা পর অজ্ঞান করার ইঞ্জেকশন দিতে বলে, আর এর বদলে আমাকে তারা অনেক টাকা দিত, আর এই জন্য এই কাজটি আমি সিক্রেটভাবে করার জন্য রাজি হয়ে যাই। এখানে ইয়ং জেনেটিকের নাম শুনে বুড়ো আসামি বলে, ইয়ং জেনেটিক এমন একটি ওষুধ বানায় যেটা খেলে মানুষ 10 বছর জাপান দেখায়, এর মানে লোক সহজে বুড়ো হয় না। এরপর তারা সবাই সেই জাহাজের নিচের রুমে যেতে চায় যেখানে আলফাকে রাখা হয়েছিল, কিন্তু সিওকু লাইফ বোট দেখার জন্য বাইরে একা একা যায়। এদিকে আলফা সেই লেডি ক্রিমিনালদের কাছে আসে, যেটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা এরকম মানুষ আগে কখনো দেখেনি। এদিকে তারা জাহাজের নিচের সেই রুমটিতে আসে। এদিকে সিওকু সেই লেডি ক্রিমিনালদের রুমে আসে যেখানে শুধু লাশ পড়েছিল। সেখানে থাকা সেই লেডি অফিসারটিও আলফার হামলায় মারা যায়, যেটা দেখে সিওকু খুব কষ্ট পায়। এদিকে তারা ভেতরে এসে দুটি লাশ দেখতে পায় যারা কিছুক্ষণ আগে আলফার দেখাশোনা করছিল, আর আলফা তাদেরকে প্রথম শিকার বানিয়েছিল। ডায়ান সেখানে একটি বই দেখতে পায় যেটার মধ্যে আলফার ডিটেলস লেখা ছিল, আর জানা যায় আলফার আসল নাম কিং হং ইউ, তার জন্ম 1911 সালে, আর তার ওপর জেনেটিক হিউম্যান ওয়েপেন এর জন্য টেস্ট করা হয়েছিল, আর তাতে তারা সাকসেস হয়েছিল। এর মানে আলফা প্রায় 111 বছর ধরে এখনও বেঁচে আছে। এদিকে 2 লেডি ক্রিমিনালের মধ্যে একজন ক্রিমিনাল মেয়ে বেঁচে যায়, আর তারা লিফট দিয়ে পালাতে থাকে, কিন্তু আলফা সেই লিফটের ওপরে চলে আসে। এদিকে ডাক্তার আলফার কিছু আরও ডিটেলস পায় যে কি কারণে আলফা এত শক্তিশালী, আর এদিকে সেই লিফটটি বন্ধ হয়ে যায়, আর আলফা লিফটটিকে লাথি মেরে মেরে ফুটো করে দেয়। এদিকে সেই রুমে কু একটি বই পায় যেখানে লেখা ছিল যে আলফাকে কীভাবে সুপার হিউম্যানে পরিণত করা হয়েছে। দৃশ্য বদলায়, সাল তখন 1943, যেই সময় আলফার ওপর সেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। দেখানো যায় জাপানের একটি গুপ্ত একটি চেম্বারে একটি পুরনো অপারেশন থিয়েটার, যেখানে 5-7 জন ডাক্তার একটি বডির ওপর পরীক্ষা নিরীক্ষা করছে, আর এসব জাপানিজদের আর্মি আর তাদের হেড অফিসার সেই অপারেশনটি দেখছিল। সেদিন আলফা একজন নর্মালি মানুষ ছিল, আর সেই ডাক্তারকে বলতে শোনা যায় যে সেই অপারেশনটি নাকি সেদিন সাকসেস হয়েছিল। এই খুশিতে সবাই হাততালি দেয়, আর সেই আওয়াজে সেদিন প্রথমবার আলফা জেগে ওঠে আর ভয়ঙ্করভাবে সেই ডাক্তারগুলিকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু সেদিন জাপানিজদের সব আর্মিকেও সেই আলফা মেরে ফেলে। দৃশ্য বর্তমানে ফিরে আসে, দেখা যায় লেডি ক্রিমিনালের পাশে থাকা লোকটিকে আলফা মেরে ফেলে, আর সিওকু সেই ক্রিমিনাল মেয়েটিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর সেই লিফটটির দড়িটি ছিঁড়ে যায়, লিফটটি নিচে পড়ে যায়, কিন্তু আলফা মারা যায় না। এদিকে দেখা যায় ওয়াং পিলসাংয়ের আর্মি আর হেলিকপ্টার নিয়ে সেই জাহাজের কাছে আসে, আর সেই আর্মিদের মধ্যে একজন সুপার হিউম্যান আর্মি ছিল। সিওকু আর লেডি ক্রিমিনাল পালিয়ে কিচেন রুমে আসে, আর সেই মেয়েটিকে কিচেনের ফ্রিজার রুমে রাখে যেখানে আগের থেকেই অনেক লাশ ছিল। দেখা যায় আলফা কিচেনের দরজা ভেঙে লাফিয়ে সিওকুর ওপর আক্রমণ করে। সিওকুকে খুব মারতে থাকে, কিন্তু সিওকু আলফার একটি হাত কামড়ে রাখে। তাকে আঘাত করলেও সিওকু আলফার হাত ছাড়ে না। একসময় সিওকু আলফার একটি হাত কামড়ে ছিঁড়ে নেয়, আর হাসতে হাসতে বলে, কমসে কম তোর একটি হাত তো ছিঁড়ে নিতে পেরেছি, তা না হলে ওপরে গিয়ে আমি আমার বন্ধুদেরকে কী জবাব দিতাম। আর আলফা সিওকুকে এক লাথি মেরে ফেলে। এরপর আলফা সেই ফ্রিজার রুমে আসে, আর দেখা যায় সেই ক্রিমিনাল মেয়েটি সেই লাশগুলির সাথে শুয়ে মরার নাটক করে। আর যখন আলফা তার কাছে গিয়ে শুনতেই যাবে, তখনই আলফা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, আর সেখান থেকে সোজা বাইরে যেতে থাকে। এদিকে যখন তারা সবাই হেলিকপ্টারের আওয়াজ পায়, কুয়ের সন্দেহ হয়, কারণ তারা তো কাউকে কোনো খবরই দিতে পারেনি। ওয়াং আর তার আর্মি জাহাজে নেমেই দেখতে পায় ডাক্তারের রুমে সেই নার্সটি মরে পড়ে রয়েছে। এরপর সেই লেডি ক্রিমিনালের সাথে সেই আর্মিতে দেখা হয়। লেডি ক্রিমিনাল মনে করে তারা হয়তো আমাদেরকে বাঁচাতে এসেছে, তাই সেই লেডি ওয়াংকে সেই আলফার ব্যাপারে বলতে থাকে, কিন্তু ওয়াং সেই লেডি ক্রিমিনালটিকে শ্যুট করে মেরে ফেলে। লেডি ক্রিমিনাল ইন দ্য প। আর সেখানে ডাক্তার আসে, বুড়ো লোকটিও আসে, সাথে সাথে সেখানে ডায়ানও আসে, আর সেখানে লেডির লাশটি দেখে সেই আর্মিদের ওপরেই গুলি তাক করে, কিন্তু ওয়াং ডায়ানকে গুলি করে মেরে ফেলে। আর সেই সময় দৌড়ে কু সেখানে আসে। এরপর যখন ওয়াং কুকে গুলি করতেই যাবে, তখনই কু আসল রূপ দেখায়, আর নিমেষের মাথায় বেশ কয়েকজন আর্মিকে কু কুচলে মেরে ফেলে। ওয়াং বুঝতে পারে যে কু কোনো সাধারণ মানুষ নয়, তাই সে কুয়ের বুকের শার্টটি ছিঁড়ে ফেলে, আর দেখা যায় একই রকমের সিল
তার বুকেও আছে, যেটা আলফার বুকের মধ্যে ছিল। এর মানে কুও ওয়াংয়ের মতো একজন সুপার হিউম্যান, কিন্তু সে একজন ভালো মনের মানুষ। ওয়াং কুয়ের বুকের সেই চিহ্নটি দেখে তাকে চিনতে পেরে যায়, কারণ ওয়াং কুর ওপর সেই এক্সপেরিমেন্টটা করেছিল। কয়েক বছর আগের দৃশ্য দেখা যায়, যেখানে কুয়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে একটি ছেলের লড়াই চলে, আর সেই ছেলেটি কুয়ের পেটে চাকু মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সেখানে ওয়াং চলে আসে আর পড়ে থাকা সব লাশগুলি নিয়ে একটি ল্যাবে নিয়ে আসে, যেখানে কুকেও দেখা যায়। এরপর যখন সেই এক্সপেরিমেন্টটা সবার শরীরে করা হয়, সেই এক্সপেরিমেন্টে সবাই মারা যায়। আর সেই লাশগুলি একটি ট্রাকে করে একটি হিংস্র শূকরের ফার্মে নিয়ে আসে, আর সেই লাশগুলি ট্রলিতে করে সেখান থেকে ফেলে দেয়, আর সেই লাশগুলির ওপর কিছু ছিটিয়ে দেয় আর শূকরগুলিকে ছেড়ে দেয়। আর ঠিক তখনই কু জেগে ওঠে আর একজনকে নিমেষের মাথায় মেরে ফেলে। এর কিছুদিন পর কু বিয়ে করে আর তার একটি বাচ্চাও আছে, আর দেখা যায় কুয়ের স্ত্রীকে কেউ হত্যা করেছে। এরপর ওয়াং বলে, আমি তোমার বউ বাচ্চাকে মেরেছি, যেটা কিন্তু কু জানতো না। আর এখন যখন জানতে পারে যে তার স্ত্রী সন্তানের খুনি ওয়াং, সে তখন ওয়াংয়ের উপর আক্রমণ করে, কিন্তু ওয়াংও একজন সুপার হিউম্যান ছিল। আর সেই সময় সেখানে আলফার এন্ট্রি হয়। এরপর ওয়াংয়ের আর্মি আলফার উপর যখন গুলি চালাচ্ছিল, আলফা নিজেকে একটি দরজার সাহায্যে বাঁচায়। এরপর আলফা এক এক করে ওয়াংয়ের আর্মিদের মেরে কুচলে দেয়। আর এদিকে কুয়ের সাথে সুপার হিউম্যান একজন আর্মির লড়াই চলতে থাকে, কিন্তু আলফা ওয়াংয়ের সাথে পারে না, কারণ ওয়াং আলফার থেকেও শক্তিশালী। ওদিকে ডাক্তার আর বুড়ো লোকটি জাহাজের বাইরে এসে সেই হেলিকপ্টারে ওঠে, পাইলটকে বন্দুক দেখিয়ে তাড়াতাড়ি কোরিয়াতে নিয়ে যেতে বলে, কিন্তু পাইলট বলে ফিউল শেষ হয়ে গেছে। ডাক্তার ঘাবড়ে গিয়ে বলে, চলো, কোথায় চলো চলো, কিন্তু প্লিজ এখান থেকে আমাদেরকে নিয়ে চলো। এই বলতেই পাইলট ডাক্তারকে আর সেই বুড়ো লোকটিকে গুলি করে, কিন্তু ডাক্তারও কম নয়, শেষ মুহূর্তে ডাক্তার পাইলটকেও গুলি করে মেরে ফেলে। আর এদিকে ওয়াং আলফাকে মেরে ঘায়েল করে দেয় আর একটি চাকু নিয়ে আলফার পায়ের রক কেটে দেয়। আর সেখানে দাঁড়িয়ে কু এইসব দেখতে থাকে। এক সময় ওয়াং আলফার গলার নলি কেটে দেয়, আলফা মারা যায়। ওয়াংয়ের সামনে আলফা একটি পিঁপড়ের মতো। এরপর ওয়াং আর কুয়ের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। কেউ কারো থেকে কম নয়, কারণ দুজনের মধ্যেই হিউম্যান পাওয়ার রয়েছে। একসময় কু আহত হয়, একসময় ওয়াং। এরপর ওয়াং কুকে তার ছেলের কথা বলে, যে কীভাবে ওয়াং কুয়ের ছেলেকে মেরেছে, যেটা শুনে কুয়ের মাথা খারাপ হয়ে যায় আর ওয়াংকে মেরে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয়। আর তার সাথে সাথে কুও সমুদ্রে ঝাঁপ দেয়, কারণ তার রক্ত ঠান্ডা হয় না। সমুদ্রে গিয়েও ওয়াংয়ের গলা কেটে দেয়, ওয়াং মারা যায়। পরদিন সকালে দেখা যায় সমুদ্রের মাঝখানে একটি জঙ্গলে ভরা আইল্যান্ড, তার মাঝখানে রহস্যজনক একটি বাড়ি, ভেতরটা অনেকটি ভয়ঙ্কর আর পুরনো। যেখানে পিলসাংকে দেখা যায়, সে যখন সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা হাত পিলসাংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু পিলসাং তার থেকেও অনেক শক্তিশালী। সেই হাতটিকে সহজেই সে ভেঙে দেয়। এর মানে সেই ছোট ছোট রুমগুলিতে আলফারি মতনই অনেক সুপার হিউম্যান রয়েছে, আর পিলসাং নিজের ফায়দার জন্য তাদেরকে ব্যবহার করে। আর এই এক্সপেরিমেন্টের মাস্টার মাইন্ড পিলসাং, যে আসামিদের ধরে ধরে তাদেরকে মানুষ রূপে দানব তৈরি করে। আর তাদের মধ্যেই আলফা একটু বেশি শক্তিশালী ছিল, যার জন্য পিলসাং আলফাকে সেই তার কাছে নিয়ে আসতে চায়। এরপর দেখা যায় সেখানে একটি বাচ্চাও ধরে রেখেছে পিলসাং, আর সেই বাচ্চাটি আর কেউ নয়, কুয়ের ছেলে। তাকে সেদিন ওয়াং মারেনি, শুধু তার স্ত্রীকে মেরেছে। এর কারণ কুয়ের ছেলে জন্মের পর থেকে সুপার হিউম্যান, মানে তার মধ্যে ন্যাচারাল সুপার হিউম্যানের পাওয়ার রয়েছে, যার জন্য সেদিন ওয়াং সেই বাচ্চাটিকে না মেরে পিলসাংয়ের কাছে নিয়ে আসে। আর পিলসাং তাকে সেই দিন থেকেই আটকে রেখেছে সেখানে। আর এদিকে কুকে দেখা যায় সে মারা যায়নি, সে সমুদ্র থেকে উঠে আসছে আর কোনো না কোনো উদ্দেশ্যে একদিকে হেঁটে চলেছে। হয়তো এবার কু পিলসাংকে খুঁজছে তাকে মেরে ফেলবে বলে, যাতে এই সব ধরনের কাজ আর কেউ যাতে করতে কোনোদিন না পারে। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের হরর থ্রিলার মুভি দেখতে হলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।